তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি কিন্তু এই বইটি দেখে নাও। বইটির নাম এই সাতরা পাবলিশার্সের এই ভূগোল ও পরিবেশ পরিচয়। হ্যাঁ, খুব ভালো মতো দেখে নাও। ক্লাস 10-এর এই বইটি কিন্তু আমি লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অলরেডি অনেকগুলো ভিডিও আমি পাবলিশ করেছি, তো সেই ভিডিওগুলিতে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো বায়ুমণ্ডলের চ্যাপ্টারে আগের ভিডিওটিতে আমি তাপমণ্ডল অবধি পড়েছিলাম। খুব ভালো মতো দেখো, তাপমণ্ডলে অবধি আমি পড়েছিলাম, তাপমণ্ডলের ছবিটা আমি বুঝিয়ে দিয়েছিলাম। তো দেখো, তাপমণ্ডলে এই তিনটি তাপমণ্ডলে ভাগ করা যায় টোটাল পৃথিবীকে, তো এইটুকু কিন্তু আমি পড়িয়েছিলাম। তো আজকে আমি পেজ নম্বর 29 দেখে নাও। এই যে পেজ নম্বর 29, এই পেজটির এই সমষ্ণ রেখা থেকে আমি শুরু করব। তো পরপর প্রত্যেকটি পেজ থেকে একদম লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের আলোচনা করছি। তোমরা ভিডিওগুলি পরপর দেখবে। কোথাও যদি কোনো রকম সমস্যা হয় বুঝতে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই পড়াগুলো হয়ে গেলে আমি এই চ্যাপ্টারেরই অনুশীলনীগুলো সলভ করব। পরপর ধরে ধরে প্রত্যেকটি কোশ্চেন সলভ করব, বড় কোশ্চেন থেকে শুরু করে শর্ট কোশ্চেন, এসিকিউ টাইপ সব। তো খুব ভালো মতো ভিডিওগুলি দেখো। তো আজকে আমি সবার ফার্স্ট সমষ্ণ রেখা কাকে বলে এই নিয়ে আমি প্রথমে বলে নিব। দেখো, সমষ্ণ রেখা কাকে বলে। সমষ্ণ রেখা হলো যে এই যে মনে করো এটি পৃথিবী। হ্যাঁ, তো পৃথিবী দেখো এখানে অনেকগুলো লাইন টানা আছে। হ্যাঁ, অনেকগুলো লাইন টানা আছে। দেখো এরকম লাইনগুলো এদিক থেকে এদিকে গেছে। খুব ভালো মতো দেখো, ঠিক আছে না। এখানে মিডলে 40 ডিগ্রি ফারেনহাইট, 30 ডিগ্রি ফারেনহাইট, 50, 60 ডিগ্রি, 20 ডিগ্রি, 0 ডিগ্রি, তো এরকম বিভিন্ন রকম ফারেনহাইট লেখা আছে। হ্যাঁ, তো এই যে লাইনগুলো গেছে এগুলো কিন্তু সব কিটে কি সমষ্ণ রেখার লাইন। আর এগুলো হলো কি অক্ষরেখার মান। হ্যাঁ, কেমন এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি, তারপরে দেখো সাদা রঙের দাগ দেওয়া আছে, এটা হলো 33 ডিগ্রি, তারপর 33.5 ডিগ্রি, উপরে আছে 90 ডিগ্রি। কেমন? তো এবার সমষ্ণ রেখা কাকে বলে। সমষ্ণ রেখা হলো ভূপৃষ্ঠের যে সমস্ত জায়গাগুলির কী হবে, যে সমস্ত জায়গাগুলির উষ্ণতা প্রায় সমান। কেমন? উষ্ণতা সমান, সেই সমস্ত উষ্ণতাযুক্ত স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে লাইন পাওয়া যায় তখন তাকে বলা হয় সমষ্ণ রেখা। এটা এখানে এটাই লেখা আছে। কেমন? তো এইবার এই লাইনগুলো তাহলে কি, এই লাইনগুলো কিন্তু সমষ্ণ রেখা, মানে এই স্থানে যে 30 ডিগ্রি ফারেনহাইট হলে এই স্থানেও 30 ডিগ্রি ফারেনহাইট। তো এই 30 ডিগ্রি ফারেনহাইট কী করেছে, একটি লাইন দ্বারা যুক্ত করেছে। আমি এখানে একটু ছবিতে বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো মতো দেখো। মনে করো এটি আমাদের পৃথিবীর ছবি। হ্যাঁ, তো এই স্থানটি মনে করো এটি একটি এ স্থান, এটি হলো বি স্থান, এটি সি, এটি ডি, এটি ই, এটি এফ, এটি জি, এটি মনে করো এইচ। আচ্ছা, এগুলো এক একটি স্থান, আমি আর ম্যাপের মধ্যে আঁকালাম না। তো দেখো এই যে এ স্থান রয়েছে, এবার মনে করো এ স্থান আর বি স্থান। হ্যাঁ, এখানকার যে টেম্পারেচার আগে আমি বলেছিলাম তাপ কী করে মাপে, তাপের বিভিন্ন রকম এককগুলো কী কী, কীভাবে দৈনিক টেম্পারেচার মাপতে হয় এবং মাসের টেম্পারেচার কীভাবে মাপতে হয়, গড় টেম্পারেচার, তাই না, সেগুলো বলেছিলাম। তো এই টেম্পারেচারগুলো মেপে নেওয়ার পর আমি ধরে নিলাম যে এ স্থানের গড় উষ্ণতা ধরে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস। কেমন? এবার দেখা যাচ্ছে বছরে এই স্থানেও মিন টেম্পারেচার বা গড় টেম্পারেচার হলো, গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই স্থান আর এই স্থানের কি টেম্পারেচার প্রায় সমান, একই। তো এই স্থানটাকে একটা লাইন দ্বারা যুক্ত করে দিলাম। কেমন? তো এই যে যুক্ত করে একটা লাইন পেলাম না, এই লাইনটিকে বলা গিয়ে সমষ্ণ রেখা। ঠিক একইভাবে এবার সি স্থান আর বি স্থান দেখা যাচ্ছে একই রকম থাকছে, এই স্থান দুটিকে লাইন দ্বারা যুক্ত করলাম, তো এই লাইনটিকে বলা হয় কি সমষ্ণ রেখা। তাহলে এই লাইন এটি কত ডিগ্রি, এটা হলো 20 ডিগ্রি সেলসিয়াসের লাইন, এটি হলো 30 ডিগ্রি সেলসিয়াসের মনে করো লাইন। কেমন? তাহলে এটি হলো 20 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখার লাইন, এটি হলো 30 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখার লাইন। তো এইভাবেই কী করা হয়েছে দেখো, পৃথিবীর বিভিন্ন স্থানের এই সমষ্ণ রেখাগুলো কি লাইন দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে বোঝাতে পারলাম আশা করি। এবার সমষ্ণ রেখার কয়েকটি বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। সমষ্ণ রেখাগুলি প্রায় অক্ষরেখার সমান্তরাল। এই যে সমষ্ণ রেখাগুলো আছে এগুলো কী, অক্ষরেখাগুলো কীভাবে যায়, অক্ষরেখাগুলো এই যে এইভাবে যায়, হরাইজন্টালি যায়। তো এই সমষ্ণ রেখাগুলো কি এই হরাইজন্টালি যে অক্ষরেখাগুলো গেল বা অনুভূমিক অক্ষরেখাগুলো, এগুলোর কিন্তু সমান্তরালেই প্রায় যায়। কেমন? এটা হলো একটা বৈশিষ্ট্য। এরপর বলছে সমুদ্র অঞ্চলে সমষ্ণ রেখাগুলি প্রায় সমান্তরাল, কিন্তু স্থলভাগে রেখাগুলি সামান্য এঁকে বেঁকে যায়। এবার সমুদ্র যেখানে আছে পৃথিবীর, মনে করি এটা পৃথিবীর যেখানে যেখানে সমুদ্র আছে সেখানে প্রায় সমানভাবেই যায়, হরাইজন্টালি যায়, মানে অনুভূমিকভাবেই যায় ওই সমষ্ণ রেখাগুলি। কিন্তু যেখানে স্থলভাগ সেখানে আবার কোথাও এঁকে বেঁকে যায় এই সমষ্ণ রেখাগুলি। কেন বেঁকে যাওয়ার কারণ, স্থলভাগে বিভিন্ন কারণে এক এক জায়গায় টেম্পারেচার একরকম হয়, যে কারণে কি সমান উষ্ণতা লক্ষ্য করতে পাওয়া যায় না একই স্থলভাগে। কোথাও হয়তো পাহাড় আছে, তাহলে টেম্পারেচার আলাদা হয়ে যাবে। এই কারণে স্থলভাগে এঁকে বেঁকে যায় এই সমস্যা রেখাগুলি। আশা করি বোঝাতে পারলাম। সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি বুঝিয়ে দেবো। এরপর কী বলছে, নিরক্ষরেখা থেকে উভয় মেরু দিকে সমষ্ণ রেখার মান ক্রমহ্রাসমান। মানে এই যে নিরক্ষরেখায় সমষ্ণ রেখার মান কিন্তু সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, তোমরা জানো নিরক্ষরেখার টেম্পারেচার সবচেয়ে বেশি হয়, আর মেরুর দিকে কী হয়, টেম্পারেচার আস্তে আস্তে কমতে, তাই সমষ্ণ রেখার মান আস্তে আস্তে মেরুর দিকে কমতে থাকবে, এটাই বলেছে। মেরু এদিকে, তো মেরুর দিকে দেখো কমে আসে। এখানে দেখো প্রায় 80 ডিগ্রি ফারেনহাইট, এখানে দেখো কত আছে 20 ডিগ্রি ফারেনহাইট, এটাই বলেছে। এরপরে কী বলেছে, পৃথিবীর তাপের অনুভূমিক বন্টন। হ্যাঁ,
তো তাপের অনুভূমিক বণ্টন নির্ভর করে কি বিভিন্ন অক্ষাংশে সূর্য পতনের ওপর। আমি এর আগে একটি পয়েন্টে বলেছিলাম যে বিভিন্ন জায়গায় অক্ষাংশে বিভিন্ন রকম টেম্পারেচার হয়। তো এই টেম্পারেচার অক্ষাংশগত কারণে যে টেম্পারেচার বা তাপমাত্রা যে বিভিন্ন রকম হয় সেটার উপর নির্ভর করে তাপের অনুভূমিক বণ্টন হয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, এটা এর মাত্রই বললাম নিরক্ষরেখা মানে 0 ডিগ্রি, এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে ওই রেখার নিকটবর্তী অঞ্চলে উষ্ণতা সবচেয়ে বেশি হবে, তার নিরক্ষরেখার আশপাশের অঞ্চলে উষ্ণতা বেশি হবে। এরপরে তারপরে ওই উষ্ণতা মেরুর দিকে তীর্যভাবে কিরণ দেয় বলে ক্রমশ কমতে সুমেরু বিন্দুতে এসে সর্বনিম্ন সীমায় গিয়ে পৌঁছায়। আমি মাত্রই বললাম এই নিরক্ষরেখা থেকে উভয় দিকে কী হবে, সূর্যরশ্মি তীর্যভাবে কিরণ দেয় বলে এই মেরু অঞ্চলগুলোতে কী হবে, মেরু অঞ্চলগুলোতে টেম্পারেচার কমে যেতে থাকবে, এটাই এখানে কিন্তু বলেছে। এছাড়া ঋতু পরিবর্তনের ফলে উভয় গোলার্ধে উষ্ণতার পার্থক্য ঘটে। জুলাই মাসে উত্তর গোলার্ধে সর্বোচ্চ, দক্ষিণ গোলার্ধে সর্বনিম্ন টেম্পারেচার। এটা মাথায় রাখবে যে জুলাই মাস যখন হবে সেই মাসে কী হয়, সূর্যরশ্মির উত্তরায়ণ দেখা দেয়, কেমন। এর ফলে কী হবে, উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি টেম্পারেচার থাকবে, দক্ষিণ গোলার্ধে তখন কম। আবার কী হবে, জানুয়ারি মাসে সেটা ঠিক উল্টোটা হবে, জানুয়ারি মাসে দক্ষিণ গোলার্ধে টেম্পারেচার বেশি থাকবে, মানে নিরক্ষরেখাতে দক্ষিণ দিকে, আর সূর্য তখন দক্ষিণায়ন হয়, আর উত্তর গোলার্ধে তখন টেম্পারেচার কম থাকবে, এটা এখানে বলেছে, কেমন। তো এই সমস্ত কারণগুলোর জন্য এই যে অক্ষরেখা এবং কি বলছে জুলাই মাসে এবং জানুয়ারি মাসে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন হওয়ার ফলে কী হয়, এই যে টেম্পারেচারের যে অনুভূমিক বণ্টন লক্ষ্য করতে পারা যায়। তো এইখানে যদি তোমার 2 নম্বরের কোশ্চেন আসে পৃথিবীর তাপের অনুভূমিক বণ্টন বলতে কী বোঝো, তুমি কিন্তু এইটুকু লেখার দরকার নেই, জাস্ট যেটুকু আমি মুখে বললাম যে জুলাই মাসে আর জানুয়ারি মাসের ব্যাপারটা, আর অক্ষাংশগত কারণের জন্য যে টেম্পারেচার বিভিন্ন রকম হয়, ওই নিরক্ষরেখাতেও মেরু অঞ্চল দিয়ে কমে যায়, এই বিষয়টি লিখে আসবে, তুমি 2 পাবে। তো কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, আমি খুব ভালো মতো লাইন বাই লাইন ধরে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যেটাকে ইংরেজিতে বলা হয় সেটা কী, তোমরা সকলে এই ওয়ার্ডটার সাথে পরিচিত। হ্যাঁ, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, তো খুব ভালো মতো দেখো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বিশ্ব উষ্ণায়ন ও গ্লোবাল ওয়ার্মিং হলো যে জনবিস্ফোরণ, তো এই জনবিস্ফোরণ, নগরায়ন মানে নগরের উন্নয়ন, শিল্পায়ন, যানবাহন মানে বিভিন্ন রকম উন্নয়ন কার্যগুলো যেগুলো হচ্ছে এগুলো বৃদ্ধির ফলে কী হচ্ছে, অরণ্য নিধন হচ্ছে, মানে গাছপালা কেটে ফেলছে, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তোমরা খুব ভালো মতো জানো গ্রিন হাউস গ্যাসগুলো কোনটা, যেগুলো পৃথিবীকে উষ্ণতা বৃদ্ধি করতে সাহায্য করে। অন্যান্য গ্যাসের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, ওজোন গহ্বর, এর আগের দিন আমি ভিডিওটিতে বুঝিয়েছিলাম ওজোন গহ্বর কী বা ওজোন গ্যাস কী, তো এর আগের ভিডিওটি তোমরা দেখে নেবে, এখনও যারা দেখো নেই পরপর ভিডিওগুলি দেখো, তোমরা অনেক কাজে দেবে। আমি পার্ট 1 পার্ট 2 এইভাবে লিখে দিচ্ছি, তোমরা সিরিয়ালি এইভাবে ভিডিওগুলি দেখবে। তো এরকম ওজন গহ্বর হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, এই তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াকে কী হচ্ছে, তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমাদের পৃথিবীতে। হ্যাঁ, এই পৃথিবীতে কী হচ্ছে, তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে সেটাকে এক কথা বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বিজ্ঞানীদের আশঙ্কা হচ্ছে যে একবিংশ শতাব্দীর ক্ষেত্রে 1.5 ডিগ্রি বা 1.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 4.5 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস বেড়ে যাবে টেম্পারেচার, মানে টেম্পারেচার এখন যা আছে তার থেকে 1.5 ডিগ্রি বা 4.5 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাবে, তার মানে কিন্তু অনেকখানি উষ্ণতা বেড়ে যাবে। তো খুব ভালো মতো পয়েন্টগুলো বোঝো। বিশ্ব উষ্ণায়ন এগুলো শর্ট কোশ্চেন, তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এগুলো 2 নম্বর 1 নম্বর এসিকিউ টাইপ কোশ্চেনও আসতে পারে। তো খুব ভালো মতো প্রশ্ন অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। তো আমি লাইন বাই লাইন ধরে আলোচনা করছি। এরপর দেখো গ্রিন হাউস গ্যাসের ভূমিকা, তোমরা খুব ভালো মতো জানো গ্রিন হাউস গ্যাস কি, আমি এর আগের দিন বলেছিলাম, তবু আগে বলেছি যে এটি মনে করি একটি ঘর, কাচের ঘর, পাহাড়ি অঞ্চলে কী করে, কাচের ঘরে সূর্যের যে ক্ষুদ্র তরঙ্গরূপে যে আলো আসে সেটাকে ভিতরে চলে যায় এবং এরপরে বিকিরিত যে দীর্ঘ তরঙ্গ সেটা কাচকে ভেদ করে বাইরে আসতে পারে না, তার ফলে কি কাচের ঘরের ভেতরে গরম থাকে। তো এই প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে আমাদের কী করছে, গ্রিন হাউস গ্যাস বাড়ছে, তার মানে কি আমাদের পৃথিবীতে এরকমই তোমরা একটা কল্পনা করো, কাচের ঘর, পৃথিবীটা এখন কাচের ঘরের মতো হয়ে গিয়েছে। সূর্যের আলো ক্ষুদ্র তরঙ্গরূপে বিভিন্ন বায়ুমণ্ডলের স্তরগুলোকে ভেদ করে এখানে আসলো, আমাদের ভূপৃষ্ঠে আসলো, কী হচ্ছে, দীর্ঘ তরঙ্গরূপে, আর সেটা ফিরে যেতে পারছে না, কারণ বায়ুমণ্ডলে এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং বিভিন্ন রকম গ্যাস, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো যে বেড়ে যাচ্ছে, এই গ্যাসগুলো কী হচ্ছে, এই তাপকে শোষণ করে নিচ্ছে, তার ফলে উষ্ণতা কী হচ্ছে, অধিক পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে যেই সমস্ত গ্যাসগুলো বায়ুমণ্ডলে এরকম কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, CH4, এই গ্যাসগুলোকে, যেগুলো আমাদের টেম্পারেচারকে ধরে রাখছে, শোষণ করছে এবং উষ্ণতাকে বাড়িয়ে তুলছে, এই গ্যাসগুলোকে এক কথা বলা হয় কি, গ্রিন হাউস গ্যাস। তো আমি বোঝাতে পারলাম, এখানে দেখো লিখা আছে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, CH4। তো এই গ্যাসগুলো নানান কারণে বৃদ্ধিতে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কেমন। তো এখানে দেখো এই কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের ফার্স্ট এখানে পয়েন্ট আছে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসেরই একটি উদাহরণ, কেমন। কার্বন ডাইঅক্সাইড বলেছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসটির পরিমাণ তোমরা সবাই জানো 0.03% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে থাকে। এর পরের পৃষ্ঠায় আমি চলে আসছি, দেখো এই কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটি রয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটির সাম্যাবস্থা কি বজায় থাকে গ্যাসটির কি কার্বন চক্রের মাধ্যমে, কিন্তু বর্তমানে মূলত জীবাশ্ম জ্বালানি, মানে এত পরিমাণে আমরা জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পোড়াচ্ছি, খনিজ তেল পোড়াচ্ছি, প্রাকৃতিক গ্যাস পোড়াচ্ছি, এইগুলোর ফলে কী হচ্ছে, এই দহন কার্যের ফলে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে,
কেমন? এই বৃদ্ধি পাওয়ার ফলে কী হচ্ছে, দহন নির্বাচন নিধন বা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে, ফলস্বরূপ গ্যাস পার্থিব বিকিরণ বা সৃষ্টি করছে বায়ুমণ্ডলকে উত্তপ্ত। কেমন কি অটোমেটিক কার্বন ডাইঅক্সাইড যখন বায়ুমণ্ডলে বৃদ্ধি হয়, মাত্রই বললাম পৃথিবীর উষ্ণতাকে শোষণ করে নেবে আর উষ্ণতা বৃদ্ধি পাবে। কেমন? তো এই হলো একটি কারণ। এরপরে আরেকটি গ্রিনহাউস গ্যাস আছে সিএফসি। সিএফসি কিন্তু খুব মারাত্মক একটি গ্যাস, যার হচ্ছে আমাদের পৃথিবীকে উষ্ণকরণের ক্ষমতা রাখে 14%। মানে আমাদের পৃথিবীকে আশপাশে বায়ুমণ্ডল আছে এদেরকে উষ্ণতা করার ক্ষমতা রাখে সিএফসি 14% এর ক্ষমতা রাখে। হ্যাঁ, 14% এর বায়ুমণ্ডল উষ্ণতাকরণ ক্ষমতা প্রায় 14%। এ বাৎসরিক বৃদ্ধি হার 5%। মানে এ দিনকে দিন বছরে বছরে 5% করে বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ আমরা এত আধুনিক হয়ে গেছি যে আমরা বিভিন্ন জায়গায় এসি ব্যবহার করছি। কেমন? এবং হিমায়ন যন্ত্র রেফ্রিজারেটর ব্যবহার করছি। কেমন? এরপরে বিভিন্ন রকম ফোম, মানে দাড়ি কাটার ফোম বা স্প্রে পারফিউম এগুলো ব্যবহার করছে। তো এগুলোর কারণে কী হচ্ছে, এই সিএফসি গ্যাস, যে সিএফসি গ্যাস বললাম, এই সিএফসি গ্যাস বৃদ্ধি পাচ্ছে। সিএফসি গ্যাস ও গ্রিনহাউস গ্যাসের একটি উদাহরণ। গ্রিনহাউস গ্যাসের মধ্যে এও আছে কার্বন ডাইঅক্সাইডের মতো। তো এগুলো বৃদ্ধির ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এরপরে মিথেন গ্যাস। মিথেন গ্যাস কিন্তু বায়ুমণ্ডলের পরিমাণ খুব কম হলেও তাপ ধারণ ক্ষমতা এর 20 থেকে 25% বেশি, 25 গুণ বেশি, সরি। তো এই কার্বন ডাইঅক্সাইডের থেকে তাহলে দেখো এই সিএফসি এবং কি মিথেন CH4, এই মিথেন গ্যাসের বায়ুমণ্ডলে উষ্ণতাকরণের ক্ষমতা 20 থেকে 25 গুণ বেশি। কেমন? তাহলে ভাবো এগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ কি এই যে গোবর গ্যাস বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে, গোবর ব্যবহার হচ্ছে জৈব সার হিসাবে, তারপরে মানুষের মলমূত্র ত্যাগ করছে বিভিন্ন জলাভূমিতে। তো এইগুলো হওয়ার ফল তোমরা খুব ভালো মতো জানো যে যেখানে ধান চাষ করা হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হয়। তো এইগুলোর কারণে এত পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে, মিথেন গ্যাস কী হয় উষ্ণতা বৃদ্ধি করতে সাহায্য করছে। এরপরে নাইট্রাস অক্সাইড, এই কী করে 270 গুণের ক্ষমতা রয়েছে কার্বন ডাইঅক্সাইডের তুলনায়। এর কাজ কি, এই নাইট্রোজেন ঘটিত সার যেগুলো জমিতে ব্যবহার করা হচ্ছে, নাইট্রোজেন ঘটিত সার, মিথিয়াসের জীবাণু, এগুলো দাবানল, এগুলোর ফলে কী হচ্ছে, এই নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। নাইট্রাস অক্সাইডের ফর্মুলা N2O। তাহলে এই নাইট্রাস অক্সাইড, এই যে CH মিথেন এবং CFC ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, এই কটি গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে বলা হয়। তো এখানে দেখো এটি চার্টের মাধ্যমে পাই চার্ট বলা হয়, পাই চার্টের মাধ্যমে বোঝানো হয়েছে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ 49%, মিথেন হচ্ছে 18%, নাইট্রাস অক্সাইড 6%, CFC মানে এগুলো বিভিন্নভাবে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ, মানে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ, এগুলো কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। মানে পরিমাণ হিসেবগত হিসাবে এই যে 1 2 3 4 5টা গ্যাস আছে, সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে, তারপরে আছে মিথেন। তো এই পরিমাণগুলো পার্সেন্টেজে দেওয়া আছে। আশা করি বোঝাতে পারলাম। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে। এরপর কী বলছে, বিশ্ব উষ্ণায়ন প্রভাব। মাত্রই আমি বিশ্ব উষ্ণায়ন বললাম। তো এই যে এই সমস্ত গ্যাসগুলো, যে গ্রিন হাউস গ্যাসগুলো যেগুলো আছে সেগুলো বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার ফলে কী হবে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। হ্যাঁ, উষ্ণতার পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তো বিশ্ব উষ্ণায়নে বিভিন্ন রকম ক্ষতিকর প্রভাব হচ্ছে, যেমন কি মেরু অঞ্চলে বরফ গলন। খুব ভালো মতো জানো এই পার্বত্য অঞ্চলে, এই মেরু অঞ্চলগুলো রয়েছে একদম 90 ডিগ্রি যে অঞ্চল রয়েছে, 90 ডিগ্রিতে এটা মেরু অঞ্চল বলা হয়। 90 ডিগ্রিতে কী হয়, শীত বিরাজ করে এবং বরফে পুরো ঢাকা এই অঞ্চলগুলো। কেমন? আর এই আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে, যেমন মনে করো হিমালয় পার্বত্য অঞ্চল, সেখানে বিভিন্ন জায়গায় বরফে ঢাকা রয়েছে। তো এই সমস্ত গ্যাসগুলো বৃদ্ধি হওয়ার ফলে কী হচ্ছে, এই সমস্ত গ্যাসগুলো বৃদ্ধি হওয়ার ফলে এই যে এখানে যে বরফগুলো জমে রয়েছে, সেই বরফগুলো কী হচ্ছে, গলে যাচ্ছে। এখানে সেটাই কিন্তু বলেছে, এই বরফগুলো গলে যাচ্ছে দিনকে দিন, এই যার ফলে কী হচ্ছে, সমুদ্র জলের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। বরফ গলে যাওয়ার ফলে কী হবে, সমুদ্র জলের উচ্চতা যেখানে ছিল তার থেকে সামান্য পরিমাণ হলেও বৃদ্ধি পাবে। তো এই জিনিসগুলো কিন্তু হয়ে আসছে। তাহলে এটা হলো কিন্তু বিশ্ব উষ্ণায়নের প্রভাব। তাহলে দুটো প্রভাব বলে দিলাম, মেরু অঞ্চলে বরফ গলন আর সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। এরপরে দেখো আরেকটি বলেছে অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। মানে বিশ্ব উষ্ণায়নের জন্য যে বিভিন্ন রকম উৎসের জল অধিক দ্রুত ও বেশি পরিমাণে বাষ্পীভূত হচ্ছে। বিভিন্ন জায়গায় জল কী হবে, উষ্ণতা বাড়ার ফলে জল বাষ্পীভূত হয়ে কী হবে, উপর দিকে উঠে যাবে। তার ফলে কি বৃষ্টি বা অধঃক্ষেপণের পরিমাণ সামগ্রিক বৃদ্ধি পাচ্ছে। বাষ্পীভবন বৃদ্ধির ফলে কোথাও প্রবল বর্ষণ, হয়তো এইরকম হচ্ছে কোথাও হয়তো বর্ষণ অতি তাড়াতাড়ি চলে আসছে এবং কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, এবং কোথাও হয়তো এমন অবস্থা হচ্ছে যে খরা হয়ে যাচ্ছে, মানে মাটির জল পুরোপুরি বাষ্পীভূত হয়ে সেই মাটি কি ফেটে ফেটে যাচ্ছে এবং খরার সৃষ্টি হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে হচ্ছে। দেখো বিশ্ব উষ্ণায়নের ফলে আরেকটি প্রভাব রয়েছে, সেটি কি শস্য উৎপাদন হ্রাস অথবা কী হবে, হ্রাস বৃদ্ধি হবে, তাই না, হ্রাস বৃদ্ধি হবে। দেখো তো এর আগে দুটি তিনটি পয়েন্ট বললাম, এটা নিয়ে হলো 4 নম্বর পয়েন্ট। দেখো কী বলেছে, শস্য উৎপাদন হ্রাস বৃদ্ধি কেন হবে, কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে উষ্ণতার পরিমাণ অনেকাংশে বেড়ে যাবে, এবং উষ্ণতা যখন বৃদ্ধি পাবে তখন কী হবে, এই কোনো একটি স্থান, মনে করো এটি একটি শীতল স্থান, এই শীতল স্থানের জন্য কী দরকার, ঠান্ডা আবহাওয়া দরকার। কিন্তু এখানে যখন কী হবে, উষ্ণতার পরিমাণ বেড়ে যাবে, তখন তার ফলে কী হবে, সেখানে নর্মাল ফসল যেগুলো হয়, যে ঋতুতে হয়, তখন কিন্তু সেই ফসলগুলো সেই ঋতুতে আর হবে না। তো এর ফলে কী হবে, শস্য উৎপাদন হ্রাস পাবে। আবার যেই ফসলগুলো মূলত গ্রীষ্ম ঋতুতেই ভালো হয়, সেই সমস্ত স্থানে কী হবে, ফসল উৎপাদন পরিমাণ বৃদ্ধি পাবে। তো এগুলো পরিমাণ দিনকে দিন কী হবে, পরিবর্তন হতে থাকবে। এরপর আরেকটি পয়েন্ট রয়েছে কি, কৃষি
পদ্ধতির পরিবর্তন হবে। তো এইরকম দেখো বিশ্ব উষ্ণায়ন মূলত কী হয়, মূলত গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির ফলে হয়ে থাকে। তো এই যে গ্রিন হাউস গ্যাসগুলো যখন বৃদ্ধি পাবে তার ফলে কৃষিরও পরিবর্তন হয়ে থাকবে, কারণ গ্রিন হাউসের প্রভাবে কী হয়, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বলে কৃষি বলে স্থান পরিবর্তন হয়ে উচ্চ অক্ষাংশের দিকে বিস্তৃত হচ্ছে। আর চাষযোগ্য জমিতে কি ক্ষতিকর কীটপতঙ্গ, আগাছা, রেশম উপদ্রব বাড়বে। তো এইগুলো হলো কি বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এরপর আরও কয়েকটি প্রভাব দেখো লেখা আছে, যাই হোক পৃথিবী তার প্রভাব, এল নিনোর প্রভাব। তো মূলত দেখো আমি যেই পয়েন্টগুলো আলোচনা করলাম, যেমন হচ্ছে মেরু অঞ্চলে বরফের গলন, আর তারপরে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, অদক্ষের পরিবর্তন, শস্য উৎপাদন হ্রাস এবং কৃষি পরিবর্তন, এই পয়েন্টগুলো তোমরা বট কোশ্চেন আসলে দিবে, এখান থেকে কিন্তু বট কোশ্চেনে আসার সম্ভাবনা বেশি। তো খুব ভালো মতো দেখো, আমি পেজ টু পেজ আলোচনা করছি। এরপরে চলে আসলাম পেজ নম্বর 31-এ চলে আসলাম। দেখো ভালো মতো দেখো পেজ 31-এ কী বলেছে, যে বলেছে এখানে তো বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো এখানে লেখা আছে, এই তো এগুলো আর সেরকম কোনো কিছু নেই। এবার হচ্ছে পৃথিবীতে আগত বিকিরিত তাপের বৈষম্য। আচ্ছা এটি কিন্তু একটা পয়েন্ট, যে পৃথিবীতে আগত ও বিকিরিত তাপের বৈষম্য বলতে কী বোঝো। দেখো আমি এর আগের পেজে আমি বুঝিয়েছিলাম যে সূর্য থেকে যে পরিমাণ তাপ আসে ভূপৃষ্ঠে, সেই ভূপৃষ্ঠে তাপ এসে ভূপৃষ্ঠ কি সেই তাপ শোষণ করে এবং ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে সূর্য থেকে যে তাপটি আসে, হ্যাঁ, এবং এই ভূপৃষ্ঠ কী করে পরবর্তীতে আবার তাপ বিকিরণ করে। এই যে আসা সূর্যের থেকে যে পরিমাণ আলো আসলো এবং যে পরিমাণ তাপ ভূপৃষ্ঠতে বিকিরিত, এর পরিমাণগত একটা সমতাবস্থা বজায় থাকে, একে বলা হয় তাপের সমতা। মানে যে পরিমাণ আসে আবার সেই পরিমাণ চলে যায়, কিন্তু এই যে পরিবর্তন, মানে এই যে সূর্যের আলো যে পরিমাণ ভূপৃষ্ঠকে উষ্ণ করলো, সে উষ্ণ ভূপৃষ্ঠ আবার কি সেই পরিমাণে তাপ কি বিকিরণ করতে পারলো না। তো এই বিকিরণ করতে পারলো না কেন, কারণ যেই পরিমাণ তাপ এই গ্রহণ করেছিল সেই পরিমাণ তাপ যখন বিকিরণ করলো, তখন কী হলো, বায়ুমণ্ডলের আশপাশে যে সমস্ত নিচু স্তরে যে সমস্ত গ্যাসগুলো, বিশেষ করে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে অলরেডি, তারা কী করবে, এই তাপটিকে বিকিরিত তাপটিকে শোষণ করে নেবে। তার ফলে কী অল্প পরিমাণ তাপ কী হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে উপর দিকে উঠে গেল। তো এই যে ব্যাপারটা, মানে এখানে আগত রশ্মি আর বিকিরিত রশ্মির মধ্যে যে তাপের বৈষম্য হচ্ছে, মানে সমতা হচ্ছে না, বৈষম্য হচ্ছে, এটাকে বলা হয় আগত বিকিরিত তাপের বৈষম্য। এখানে কিন্তু এইটুকু লাইনে এটুকুই বোঝানো আছে। তো তোমাদের যদি 2 নম্বরের কোশ্চেন আসে পৃথিবীতে আগত বিকিরিত তাপের বৈষম্য বলতে কী বলতে, তাহলে কিন্তু এখান থেকেই তোমার লিখবে, যেমন এইটুকু যেটুকু আমি বুঝিয়ে দিলাম এইটুকু লিখবে, তাহলেই হবে। এরপরে দেখো আছে কি, বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। খুব ভালো মতো দেখো বায়ুর চাপ বলয় বা বায়ু প্রবাহ কী বলছে, আমি লিখে নিচ্ছি এখানে বায়ুর চাপ। আচ্ছা বায়ুর চাপ বলয় বা ও বায়ু প্রবাহ, দেখো বায়ুর চাপ বলয়টা আমি বলে নিচ্ছি। দেখো বায়ুর চাপ বলতে কী বোঝে, চাপ মানে তোমরা সকলেই জানো, মনে করো কোনো একটি বই তুমি যদি মাথায় নিয়ে থাকো, এটা মানে তোমার মাথা, তো এই মাথা নিয়ে যদি থাকো তাহলে বইয়ের চাপে কি তোমার মাথার উপর পড়বে, কি পড়বে না। তো সেরকমই যে বায়ু আমাদের চারিদিকে যে বায়ু আমাদের ঘিরে রেখেছে, তারও একটি নির্দিষ্ট চাপ আছে, কেমন, সেই চাপটি আমাদের চারিদিকে কিন্তু দিচ্ছে, আমাদের শরীরের চারিদিকে দিচ্ছে, কেমন। তো এই যে বায়ুর যে চাপ, হ্যাঁ আমাদের শরীরের উপর দিচ্ছে, এই যে বায়ুর যে একটা ভর, এটা কি বলা হয় বায়ুর চাপ। এখানে দেখো লেখা আছে অন্যান্য পদার্থের মধ্যে বায়ুর ওজন আছে, বায়ু তার চারিদিকে যে বল প্রয়োগ করতে থাকে, যে বায়ু তার চারিদিকে যে বল প্রয়োগ করছে, এই বল প্রয়োগটাকে বলা হয় বায়ুর চাপ, কেমন। এখানে বলছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 1013, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আছে, 1013 মিলিবার, কেমন, এটি কিন্তু শর্ট কোশ্চেন আসে। তো খুব ভালো মতো দেখো বায়ুর চাপ কাকে বলে এবং বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত, বা সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ, এই শর্ট কোশ্চেনটা আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি, 1013.25 মিলিবার। আর যেগুলো আমি পড়ছি এগুলো কিন্তু শর্ট কোশ্চেন বড় কোশ্চেন সব কিন্তু মিলিয়ে পড়ছি, খুব ভালো মতো শোনো, আমি বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট, এগুলো এই প্রত্যেকটা লাইন আলোচনা করছি, তার সাথে সাথে আমি এই কথাগুলো বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো দেখো এরপরে বলেছে বায়ুর চাপের পরিমাপ, এই যে বায়ুর যে চাপ দিচ্ছে, বায়ুর যে ভর আছে, এই পরিমাপ করা নিশ্চয়ই কোনো যন্ত্র রয়েছে। তো সেই যন্ত্রটি হলো ব্যারোমিটার। বায়ুর চাপ দেখো এখানে লেখা আছে, বায়ুর চাপ পরিমাপের জন্য বিজ্ঞানী টরিসেলি আবিষ্কৃত ব্যারোমিটার বা টরিসেলির ব্যারোমিটার প্রথম ব্যবহার হয়। তাহলে বায়ুর চাপের জন্য প্রথম যন্ত্রটি ব্যবহার হয়, সেটির নাম কি, টরিসেলির ব্যারোমিটার, প্রথম ব্যবহার। পরবর্তী সময়ে এরই বিভিন্ন রকমভাবে পরিবর্তন হয়, অনুক্রমে বায়ুচাপ নির্ভুলভাবে পরিমাপের জন্য পরে আবিষ্কার হয় কি, ফর্টিসে ব্যারোমিটার, কেমন। দেখো তারপর প্রথমে আসলো টরিসেলি ব্যারোমিটার, প্রথমে আসলো কি টরিসেলি ব্যারোমিটার, তারপরে আসলো এখান থেকে আসলো কি ফর্টিসের ব্যারোমিটার, কেমন। আচ্ছা এরপর আবিষ্কৃত, এছাড়া সর্বত্র ব্যবহার উপযোগী আরেকটি যন্ত্র আছে, সেটি কি অ্যানিরয়েড ব্যারোমিটার। তাহলে তারপরও দেখো কি আসে, অ্যানিরয়েড ব্যারোমিটার, কেমন।
তাহলে এই যে তিনটি বিবর্তন এগুলো কিন্তু ব্যারোমিটার। তাহলে দেখো পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, তোমরা কিন্তু একটা জিনিস নেবে, সেটা হলো ব্যারোমিটার। তোমরা কিন্তু লিখতে টরিসেলি ব্যারোমিটার, ফর্টিসেলি, এরকম লেখার দরকার নেই। এগুলো হলো বিবর্তন। প্রথমে টরিসেলি ব্যারোমিটার আসে, তারপরে ফর্টিসেলি ব্যারোমিটার, তারপরে অ্যানোরয়েড ব্যারোমিটার। কিন্তু বায়ুর চাপ মাপার যন্ত্রের একটি কমন জিনিস হলো কি ব্যারোমিটার। কেমন? আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, বায়ুর চাপের তারতম্যের নিয়ন্ত্রক সমূহ। তার মানে কি, যে এই যে বায়ুর চাপ, আমি এর আগে বলেছিলাম উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক, এটা হলো বায়ুর চাপের তারতম্য নিয়ন্ত্রক। বায়ুর চাপ কাকে বলে আমি বললাম, বায়ুর চাপের তারতম্য নিয়ন্ত্রক মানে যে বিভিন্ন জায়গায়, মনে করো এই যে পৃথিবীর বিভিন্ন স্থানে, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন স্থানে, মনে করো মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, বিভিন্ন স্থানে বিভিন্ন রকম বায়ুর চাপ লক্ষ্য করতে পাওয়া যায়। শুধু অক্ষাংশ ভেদে না, বিভিন্ন স্থানে তুমি পৃথিবীর মনে করো মেরু অঞ্চলে চলে গেলে, সেখানে একরকম বায়ুর চাপ হবে, নিরক্ষীয় অঞ্চলে এখানে একরকম হবে। মনে করো একটু সমতল বৃষ্টি, হয়তো কোথাও পাহাড় আছে, তুমি পাহাড়ে চলে গেলে, সেখানে কিন্তু বায়ুর চাপ একরকম হবে। তো এই যে বায়ুর চাপের যে তারতম্য মানে ভেদাভেদ কেন লক্ষ্য করা যায়, সব ফার্স্ট একটু মানে মেন নিয়ন্ত্রক হলো উচ্চতা। সব ফার্স্ট নিয়ন্ত্রক হলো কি উচ্চতা। খুব ভালো মতো দেখো, আমি পয়েন্টগুলো কিন্তু ধরে ধরে আলোচনা করছি। উচ্চতা কী বলছে, আমরা জানি পৃথিবীর মধ্যাকর্ষণ, পরের পৃষ্ঠায় চলে আসছি, পরের পৃষ্ঠা হলো 32। কী বলছে 32 পেজে, যে পৃথিবীর মধ্যাকর্ষণ বল ওপরের বায়ু স্তরের প্রবল চাপে হিয়া বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ থাকে। তার মানে কি, যে মনে করো এই পৃথিবীর ভূপৃষ্ঠ এটি, তো এর ওপরে বায়ুমণ্ডল আছে, তাই না? তো এটি মনে করো পৃথিবী, এই পৃথিবীর ওপর পাশে এদিকে কি টোটালটাই হলো শূন্য বায়ুমণ্ডল অবস্থান করেছে। আর এই বায়ুমণ্ডলে যেগুলো ভারী কণা থাকে সেগুলো কী করবে, নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে প্রেশার দিবে। তাহলে দেখো এই ভারী বায়ুগুলো কোথায়, নিচের দিকে নেমে আসবে। কেমন? এই নেমে এসে কী করবে, এই ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে চাপ প্রয়োগ করবে। তার মানে কি, সবচেয়ে চাপ বেশি থাকবে কোথায়, ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলগুলোতে, তাই না? আর হালকা উপাদানগুলো কি ওপর দিকে থাকবে। কেমন? তো এটা এখানেই বোঝাতে চেয়েছে যে সমুদ্র পৃষ্ঠে, কেমন, মনে করো এটি সমুদ্র, তো সমুদ্র পৃষ্ঠে এই সমস্ত জায়গায় সবচেয়ে বায়ুর চাপ বেশি থাকবে। সমুদ্র তল থেকে যত ওপরে ওঠা যাবে তত কী হবে, ঘনত্ব ওজন কমতে থাকবে। মানে সমুদ্র তল থেকে যত ওপরে উঠবে তত কী হবে, ঘনত্ব ওজন কমতে থাকবে। তো এখানে এটি বলেছে যে প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 1 সেমি পারদস্তম্ভের সমান বায়ুর চাপ 1.3 হারে কমতে থাকে। তাহলে প্রতি 110 মিটার উচ্চতা উঠবে, 110 মিটার উচ্চতায় কী হয়, বায়ুর চাপ 1.34 মিলিবার। আর সবসময় হবে বায়ুর চাপ কী দিয়ে মাপা হয়, মিলিবার। হ্যাঁ, এই মিলিবার হারে কী হতে হবে, বায়ুর চাপ কমতে থাকবে। তাহলে বোঝাতে পারলাম, তাহলে কি সবচেয়ে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলগুলিতে কী হবে, বায়ুর চাপ বেশি থাকবে, আর ওপর দিকে যত হবে বায়ুর চাপ তত কমতে থাকবে। তাহলে এটি একটি উপাদান, তার মানে উচ্চতা ভেদে বায়ুর চাপে পরিবর্তন লক্ষ্য করতে পাওয়া যাবে। আরেকটি উপাদান হলো উষ্ণতা। উষ্ণতা ভেদেও কি বায়ুর চাপ পরিবর্তন লক্ষ্য করতে পাওয়া যাবে। 2 নম্বর পয়েন্ট হলো উষ্ণতা। কেমন? দেখো, বায়ুর উষ্ণতা পরিবর্তন হলে বায়ুর আয়তন ও বায়ুর ঘনত্বেরও পরিবর্তন হয়, ফলস্বরূপ চাপেরও পরিবর্তন হবে। বায়ু উত্তপ্ত হলে কী হবে, বায়ু যখন যত সূর্যের আলো উত্তপ্ত হবে, এটা মনে করো এইগুলো হচ্ছে বায়ু, মনে করো টোটাল বায়ু যত উত্তপ্ত হবে সেই বায়ু কী হবে, হালকা হবে। কেমন? এবং চাপ কমে যাবে। হালকা বায়ু কী হবে, হালকা বায়ু সবসময় কী করবে, হালকা বায়ু উপর দিয়ে উঠে যাবে, আর এর কী হবে, চাপ কম হবে। কেমন? আর শীতল বায়ু কী হবে, শীতল বায়ু সবসময় ভারী হবে এবং নিচের দিকে আসার চেষ্টা করবে। তো এটাই বলেছে। তো উষ্ণতা ভেদে, তার মানে যেখানে বেশি উষ্ণতা লাগবে লক্ষ্য করতে পারবে, সেখানে বায়ুর চাপ কম হবে। এটাই বলে। এরপর জলীয় বাষ্প আরেকটি উপাদান বলতে যে বলা যায় যে বায়ুতে উপস্থিত অন্যান্য উপাদানের মধ্যে জলীয় বাষ্প একটি উপাদান। তো এই জলীয় বাষ্পের পরিমাণ মানে অধিক হালকা উপাদান হলে এর হালকা উপাদানের পরিমাণের উপর বায়ুর চাপও নির্ভরশীল। কারণ তার মানে একটা জিনিস দেখো, বেশি জলীয় বাষ্পযুক্ত বায়ু নিম্ন চাপ বিশিষ্ট, মানে বেশি জলীয় বাষ্প যেখানে থাকবে, মানে 3 নম্বর হলো জলীয় বাষ্প। তো মনে করো এই যে বায়ু আছে, এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি, মনে করো। হ্যাঁ, তো এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কী হবে, সবসময় হালকা হবে। কেমন? এবং নিম্নচাপ দেবে। কারণ এই যে বায়ুমণ্ডলে যত উপাদান থাকে সবচেয়ে হালকা উপাদান হলো জলীয় বাষ্প। এটা হালকা উপাদান, কারণ যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি সেই বায়ুর চাপ কী হবে, সেই বায়ুর চাপ বেশি হবে। এবং কম জলীয় বাষ্পযুক্ত বায়ু, মানে এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম, তো এখানে কী হবে, বায়ুর উচ্চ চাপ বিরাজ করবে। কেমন? তাহলে জলীয় বাষ্পযুক্ত বায়ু কী হবে, সবসময় নিম্নচাপ বিরাজ করবে, আর জলীয় বাষ্পহীন বায়ু কী করবে, সবসময় উচ্চচাপ দেবে। বোঝাতে পারলাম? জলীয় বাষ্পপূর্ণ বায়ু সবসময় কী করবে, নিম্নচাপযুক্ত হবে। তার মানে কি, জলীয় বায়ু হালকা হয় যেহেতু, এই জন্য এর চাপও কম হবে। আর জলীয় বাষ্পহীন বায়ু সবসময় কী করবে, উচ্চচাপ দেবে। তো এটা মাথায় থাকবে। এরপরে তাহলে কী বলছে, পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট
এই যে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ুর গতিবিক্ষেপ ঘটে, ফলে বায়ুর ঘনত্ব চাপ উভয় হ্রাস পায়। তা আমরা সকলে জানি পৃথিবী কী হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে যাচ্ছে। তো এই পৃথিবীর আবর্তন গতির ফলে বায়ুর যে গতিবিক্ষেপ হবে, মানে বায়ুর যে পরিবর্তন, দিক পরিবর্তন হয়, এই দিক পরিবর্তনের ফলে বায়ুর চাপেরও কী হবে, হ্রাস পায়। হ্যাঁ, বায়ুর চাপ ও ঘনত্ব উভয় হ্রাস পায়। যেমন বলছে নিরক্ষীয় অঞ্চলে, যেমন মনে করে পৃথিবীর এই নিরক্ষীয় অঞ্চল, এটি নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কি ঘূর্ণয়নের পরিমাণ সবচেয়ে বেশি অনুভূত হয়। এই কারণে এখানে কী হবে, নিম্নচাপ বলয় বিরাজ করবে। কেমন? এবং মেরু অঞ্চলে, মানে এই যে মেরু দুটোতে, মেরু অঞ্চলে যত যাওয়া যাবে তত কী ঘূর্ণয়নের পরিমাণ কমতে থাকবে এবং এখানে কী হবে, বায়ুর উচ্চচাপ বিরাজ করবে। তাহলে এই যে উপাদানগুলো বললাম, উষ্ণতা, তারপরে কী বললাম, উচ্চতা, উষ্ণতা, জলীয় বাষ্প এবং কী বললাম, পৃথিবীর আবর্তন গতি, এটা এই যে উপাদানগুলো বললাম, এই উপাদানগুলোর উপর নির্ভর করে বায়ুর চাপের কী হয়, পরিবর্তন হয়। আশা করি বোঝাতে পারলাম। এবার আরও কয়েকটি দেখো এখানে পয়েন্ট রয়েছে। সমচাপ রেখা, যেমন এর আগে পড়লাম সম উষ্ণ রেখা, এবার হয়েছে কি, এবার আছে হচ্ছে সমচাপ রেখা। তো সমচাপ রেখা কাকে বলে? তো বায়ুর চাপ আমরা বুঝলাম, বায়ুর চাপ বুঝলাম। আচ্ছা, বায়ুর চাপের পর আরেকটি জিনিস আছে কি, সমচাপ। ভালো মতো দেখো, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো পৃথিবীতে এর আগে আমি সমউষ্ণ রেখা বলেছিলাম যে সমস্ত স্থানগুলির গড় উষ্ণতা সমান। মনে করো এই সমস্ত, এই যে জায়গাগুলো, এখানে যেমন উষ্ণতা যদি সমান হয়, তাহলে এখানে একটি সরল রেখা দিয়ে আমি যুক্ত করে দেওয়া, এই যে রেখাটি বেরোলো, এটা হলো উষ্ণ রেখা। তো ঠিক একইভাবে যেই সমস্ত স্থানগুলির, মনে করো এটি এ স্থান, হ্যাঁ, এখানে মনে করো বি স্থান, যে সমস্ত স্থানগুলির কী হবে, চাপ সমান হবে। হ্যাঁ, মনে করো এ স্থান আর বি স্থানের চাপ কি সমান হয়। তো এই দুটো স্থানকে যদি আমি কালমে রেখা দ্বারা যুক্ত করে দিই, এই রেখাটিকে বলা হয় কি, সমচাপ রেখা। যেমন বলছে বছরের নির্দিষ্ট সময়ে, মনে করো জানুয়ারি ও জুলাই মাসে একই বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হলে তখন তাই বলা হয় সমচাপ রেখা। এখানে আমি মাস বললাম না, কিন্তু এখানে হবে কি, জানুয়ারি এবং জুলাই, এই দুই মাসে যে সমস্ত মাসগুলির চাপ, হ্যাঁ, একই রকম হবে, ওগুলোকে এটা রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তখন তাই বলা সমচাপ রেখা। তো এখানে দেখো সমচাপ রেখার এখানে ছবি দেওয়া আছে, খুব ভালো মতো দেখো, বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে দেখো 1024 MB, তারপর 1028 MB। তো বায়ুর চাপকে কিন্তু এই এমবি দ্বারা মাপা হয়। কেমন? যেরকম কেজি, গ্রাম এগুলো হচ্ছে একক, তো এরকম বায়ুর চাপ মাপার একক হলো এমবি। হ্যাঁ, তো এখানে দেখো 1024, 1028, 1032, 1036, 1040, 1040, হ্যাঁ, এগুলো হলো সব সমচাপ রেখা। দেখো এই যে 1040, 1040, এই দুটি স্থানে বায়ুর চাপ সমান, তা এই দুটি স্থানে কি এটি রেখা দ্বারা যুক্ত করে দিয়েছে। তো এগুলো হলো সবগুলো কি এক একটি সমচাপ রেখা। তার মানে এই যে রেখাটি আছে, দেখো এই যে রেখাটি এখান থেকে, এটা কিন্তু টোটালটাই হলো কি 1024 MBর সমচাপ রেখা। মানে এই স্থানগুলি সবগুলোতে 1024 MB বায়ুর চাপ রেখা লক্ষ্য করতে পারা যায়। তো এটাই হলো সমচাপ রেখার একটি সংজ্ঞায় বলতে পারো, সমচাপ রেখার ধারণা। এরপর আছে সমচাপ রেখার বৈশিষ্ট্য। সমচাপ রেখাগুলি সাধারণত পূর্ব পশ্চিমে অক্ষরেখা সমান্তরালে অবস্থিত হয়, মানে পূর্ব পশ্চিমে অক্ষরেখা সমান্তরাল, মানে এই যে অক্ষরেখাগুলি এরকম করে গেছে পূর্ব পশ্চিমে, তো এর সমান্তরালেই বায়ুচাপ রেখাগুলি, সমচাপ রেখাগুলিও বিস্তৃত হয়। এবার সমচাপ রেখাগুলি মধ্যবর্তী দূরত্ব বেশি হলে শান্ত আবহাওয়া বিরাজ করে। মানে এই যে মনে করো এই যে একটি সমচাপ রেখা, এটি একটি সমচাপ রেখা, এই দুটির মধ্যে যদি ডিস্টেন্সটা বেশি থাকে, তার মানে বুঝতে হবে এটি শান্ত আবহাওয়ার একটি সংকেত। এরপরে আবার বিরাজ করে চক্রাকারে কাছাকাছি অবস্থিত হলে, মনে করো এই সমচাপ রেখাগুলো যদি খুব কাছাকাছি অবস্থান করে বা এরকম গোল গোল হয়ে গেল, হ্যাঁ, তো এই কাছাকাছি যখন অবস্থান করে তখন বুঝতে হবে কি ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকে। তার মানে কি সমচাপ রেখা যখন দূরে থাকে তখন শান্ত আবহাওয়া, বা সমচাপ রেখাগুলো কাছাকাছি অবস্থান করে তখন তা বুঝতে হবে কি যে এগুলোতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে। তাহলে বায়ুর চাপে কিন্তু অনেকটাই ওই আবহাওয়ার নির্দেশ করে, হ্যাঁ, আবহাওয়া কেমন হতে পারে বা কীরকম হবে, তো এগুলো কিন্তু এই বায়ুর চাপ সমচাপ রেখাগুলো কিন্তু নির্দেশ করে। তো এগুলো আবহাওয়াবিদদের বিভিন্ন তথ্য, এরা এরকমভাবে কিন্তু মানচিত্রকে প্রকাশ করে, আবহাওয়ার মানচিত্রকে বিভিন্ন রকম সমচাপ রেখার দ্বারা। তো এই হলো সমচাপ রেখার ধারণা। এরপর বলছে চাপের ঢালের ধারণা। কি বলেছে চাপের ঢাল কি? দুটি স্থানের মধ্যে বায়ুচাপে যে পার্থক্য থাকে তাকে বায়ুচাপের ঢাল বা নতি বলে। মানে এই যে এটি মনে করো এ স্থান, মনে করো এটি সমচাপ, এটা রেখা গেল 1000 MB, হ্যাঁ, তো আরেকটি মনে করো এইটা গেল একটি সমচাপ রেখা, মনে করো 900। তো এই যে ডিফারেন্সটা, এটাকে বলা হয় কি, এই যে মানে একটা ডিফারেন্সটা গেল বা ঢাল গেল, এই ঢালটিকে বলা হয় বায়ুচাপের নতি। কেমন? তো এটাকে বলা হয় বায়ুচাপের নতি। এরপরে কি বলেছে, বায়ু উচ্চচাপযুক্ত স্থান থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। মানে এই যে 1000 MB হলো উচ্চচাপ আর 900 MB হলো নিম্নচাপ, তার মানে এই বায়ু কিন্তু এদিক থেকে এদিকে প্রবাহিত হবে। এরপরে মনে করা আছে 800 MB, সরি, হ্যাঁ, এরপরে আছে মনে করো 700 MB। তো বায়ু কিন্তু এই যে উচ্চচাপ থেকে নিচের দিকে এরকম করে প্রবাহিত হবে। তো এটাই বলেছে। কেমন? তাহলে বায়ুচাপের ঢাল বোঝা গেল। এখানে আমি একটু ছবিটার মাধ্যমে ঢালটিকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এখানে
তো এখানে দেখো কী আছে 1040, 1036, 1032, 1028, 1024। তো এটা কিন্তু একটা বায়ুচাপের ঢাল। কেমন? তা ঢালটা কোন দিকে গেছে? এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নেমে গেছে, পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিকে নেমে গেছে। এখানে দেখো অ্যারো মার্ক দিয়ে বোঝানো আছে ঢালটিকে। এগুলো কিন্তু অনেকগুলো বায়ুচাপের সমচাপ রেখা। এই ঢালটা এদিক থেকে এদিকে গেছে, দেখো এখানে অ্যারো মার্ক দিয়ে বোঝানো আছে। কেমন? আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো প্রত্যেকটি পেজে কিন্তু লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করা হচ্ছে, ছবি বুঝিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এই চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি অনুশীলনীগুলো কমপ্লিট করাবো। যদি কোথাও সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এইভাবে পাশে থাকবে। ধন্যবাদ।